মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। রিজু বৃদ্ধ লোকটির থেকে জানতে পারে নীল মাধবের মূর্তির কোনো হদিশ কারোর জানা নেই, কিন্তু বহু বছর ধরে সেই মূর্তি চুরি করার জন্য নানা চেষ্টা হয়েছে। ফটিক এসে রিজুকে বলে, এই মূর্তির জন্য কি তাহলে গুন্ডাগুলো সেদিন পোড়ো মন্দিরের সামনে এসেছিল? রিজু উত্তরে বলে, শুধু ওই দিন না, মূর্তির খোঁজ পাওয়ার জন্য আমাদের বাড়িতেও এসেছিল ওরা, আর তুহিন জেঠুকে সামনে পেয়ে আঘাত করে। ফটিক বলে, গুন্ডাগুলো কিভাবে এই নীলমাধবের মূর্তি ব্যাপারে জানলো? ওই নীলমাধবের মূর্তির ঘটনা তো বহু আগের। রিজু খুব সহজেই এই প্রশ্নের উত্তর দিয়ে দেয়। সে বলে, গুন্ডাগুলো এই ব্যাপারে কিছুই জানে না। ফটিক একটু অবাক হয়ে বলে, মানে কি কি বলতে চাইছো তুমি? তাহলে ওরা যে নিজে এসেছিল নীলমাধবের মূর্তির সন্ধানে? রিজু বলে, সেদিন গুন্ডাগুলো যখন আমাদেরকে মারতে যাচ্ছিল তখন বারবার আমাদের সাথে কথা বলছিল। আমি শুনেছিলাম ফোনের ওই পারে একজন ছিল যে বলে আমাদেরকে মেরে ফেলতে। এই লোকটাই হলো ঘটনার মূল অভিযুক্ত। বৃদ্ধ লোকটি এগিয়ে আসে ওদের দিকে, একটু গলা বদলে বলে, শোনো, তোমাদের আর এই জায়গায় বেশিক্ষণ থাকা ঠিক হবে না। এই গুপ্তধনের কথা কেউ জানে না। তোমাদের খোঁজে যদি কেউ চলে আসে তাহলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। রিজু বুঝতে পারে বৃদ্ধ লোকটির কথা। সে ফটিককে বলে, হ্যাঁ চলো ফটিক, এবার আমাদেরকে বিক্রমগড়ে যেতে হবে। বাকি প্রশ্নের উত্তর ওখানে গেলেই আমরা পাব। ফটিক আর রিজু দারুকা গ্রাম থেকে বেরোতে যাবে। বৃদ্ধ লোকটি তাদেরকে থামিয়ে বলে, সামনে তোমাদের পথ অত্যন্ত কঠিন, কিন্তু তোমরা যে সাহস দেখিয়ে এত দূর পর্যন্ত এসেছো তা খুবই প্রশংসনীয়। এই কথা বলে রিজুর কাছে এগিয়ে আসে বৃদ্ধ লোকটি। সে তার গলা থেকে খুলে আনে একটি লকেট সহ হার। রিজু দেখে সেই মৎস্য মুখ ছাপটা লকেটের মধ্যে। বৃদ্ধ লোকটি রিজুকে এই লকেট সহ হার তার গলায় পরিয়ে দেয় এবং বলে, আমি এতদিন ধরে এমন কাউকেই খুঁজছিলাম যে আমার পরবর্তীকালে নীল মাধবকে রক্ষা করবে। তুমি প্রথম কেউ যে এত বিপদকে অতিক্রম করে দারুকা গ্রাম পর্যন্ত এসে পৌঁছেছ, এবং তোমার এই যাত্রাপথ তোমাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। তাই তোমাকে আমি নীল মাধবের নতুন রক্ষাকর্তা এবং দারুকা গ্রামের প্রধান হিসাবে ঘোষণা করছি। ফটিককে খুব খুশি দেখাচ্ছে রিজু এই নতুন দায়িত্ব পেয়েছে বলে। সে বলে, রিজু তুমি এখন থেকে তাহলে দারুকা গ্রামের প্রধান? হ্যাঁ। রিজু ফটিককে থামিয়ে বৃদ্ধ লোকটিকে বলে, কিন্তু আমি এত বড় দায়িত্ব নেওয়ার মতো এখনো তৈরি না। বৃদ্ধ লোকটি বলে, সেটা তুমি মনে করো, কিন্তু তোমার এতদিনের যাত্রাপথ সেটা বলে না। মনে রেখো, মানুষের কর্মই তার আসল পরিচয়। আচ্ছা, তোমরা কথা বলে সময় নষ্ট করো না। হ্যাঁ, সামনে তোমাদের অনেক কাজ বাকি। লোকটিকে নমস্কার করে রিজু এবং ফটিক দারুকা গ্রাম থেকে বেরোয়। ঝর্ণা দিয়ে বেরোনোর সময় রিজু একবার ফিরে তাকায় দারুকা গ্রামের দিকে। দেখে সত্যি করেই এই ঝর্ণার জন্য এই জায়গা একদম বিক্রমগড়ের থেকে আলাদা হয়ে আছে। ফটিক বলে, এই ঝর্ণার জলে আমি বন্ধুদের সঙ্গে কতবার স্নান করতে এসেছি, কিন্তু কোনোদিন বুঝতে পারিনি যে এর পিছনে দারুকা নামের একটা গ্রাম আছে। রিজু ফটিককে বলে, আমাদের এখনো অনেক কিছু জানা বাকি আছে ফটিক, যা তুমি হয়তো কল্পনাও করতে পারবে না। ফটিক বুঝতে পারে না রিজু এখনো কি জানার কথা বলছে তাকে। রিজুর মন আজ অনেকটা হালকা। এতদিনের ঘটনাগুলোর কিছু উত্তর আপাতত সে পেয়েছে, কিন্তু পুরোপুরিভাবে চিন্তামুক্ত হতে সে পারছে না, কারণ সে জানে সামনে তার অনেক কঠিন পথ। রিজু এবং ফটিক বাড়ির দিকে ফিরছে। রিজু হঠাৎই লক্ষ্য করে রাস্তার পাশে বেশ কয়েকটা ছোট ছোট বাড়ির সামনে
অনেক মাছ ধরার জাল মেলা আছে। ফটিক দেখে রিজু এক মনে তাকিয়ে আছে সেই দিকে। সে রিজুকে বলে, রিজু, কি দেখছো তুমি এত মন দিয়ে? রিজু ফটিকের কাছে জানতে চায়, এখানে এত মাছ ধরার জাল কেন? এটা হলো জেলে পাড়া, আরে আমাদের বিক্রমগড়ের জেলেরা তো এই এলাকাতেই থাকে। রিজু একটু এগিয়ে জেলে পাড়াটা ঘুরে দেখে। জেলে পাড়ার মধ্যে একটা বাড়ি দেখে রিজুর একটু সন্দেহ হয়। সে দেখে একটি ঘরের বাইরে বেশ কিছু গামছা ঝুলছে। রিজু ভালো করে দেখতে থাকে সন্দেহজনক ওই বাড়িটাকে। ফটিক এসে রিজুকে ডাকে, কি হলো রিজু, তুমি আবার এখানে কি করছো বলো তো? বাড়ি ফিরতে হবে তো নাকি, চলো। রিজু ফটিকের কথা শুনে তার সাথে বাড়ির দিকে এগোতে থাকে, কিন্তু তার হঠাৎ মনে হয় সে এই গামছাগুলোর মধ্যে দুটো গামছা কোথাও আগে দেখেছে। রিজু ফটিককে বলে, ফটিক দাঁড়াও, তুমি এই গামছাগুলো চিনতে পারছো? ফটিক গামছাগুলোর দিকে একবার তাকায় এবং সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ, সেদিন পোড়ো মন্দিরে এই গামছা দুটোই তো দেখেছিলাম। গুন্ডাগুলো এই গামছা মুখে বেঁধে আমাদেরকে মারতে এসেছিল। রিজু বলে, একদম ঠিক, তাহলে এই গুন্ডাগুলো জেলে পাড়াতেই থাকে, এটা আমাদের জানা হয়ে গেল। ফটিক বলে, কিন্তু শুধু গামছা দেখে তো আমরা বলতে পারি না যে এই বাড়িতে গুন্ডাগুলো থাকে। এই কথার মধ্যে রিজু দেখে একটা লোক ঘর থেকে বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে রিজু আর ফটিক গাছের আড়ালে লুকিয়ে যায়। ওরা লুকিয়ে দেখে লোকটা এসে সব গামছাগুলোকে তুলে ঘরে নিয়ে যাচ্ছে। রিজু বলে, আমার সন্দেহটা একদম ঠিক। ফটিক বলে, কি করে বুঝলে তোমার সন্দেহ একদম ঠিক? রিজু উত্তরে বলে, ভালো করে লোকটার হাতের দিকটা লক্ষ্য করো। ফটিক লোকটার হাতের দিকটা দেখে, দেখতে পায় 6টা আঙুল লোকটার হাতে। রিজু বলে, ফটিক মনে করার চেষ্টা কর, যখন গুন্ডাটা আমাদের মাথায় বন্দুক ধরেছিল তারও 6টা আঙুল ছিল। ফটিক এইবার বুঝতে পারে রিজু ঠিক কথাই বলেছে। সে বলে, তাহলে এবার আমরা কি করব? রিজু বলে, এই গুন্ডাটাকে আমাদের নজরে রাখতে হবে। ফটিক রিজুকে বলে, কিন্তু আমরা এদেরকে নজরে রাখবো কেন? আমরা তো পুলিশকে খবর দিয়ে এই গুন্ডাগুলোকে ধরিয়ে দিতে পারি। রিজু বলে, হ্যাঁ অবশ্যই পারি, কিন্তু এই গুন্ডাটা যদি পুলিশের হাতে চলে যায় তাহলে এদের বস সজাগ হয়ে যাবে, আর আমাদের এতদিনের পরিশ্রম সব মাটি হয়ে যাবে। তাই এই গুন্ডাটাকে আমাদের নজরে রাখতে হবে, কারণ এদের বসের কাছে পৌঁছানোর এটাই একমাত্র পথ আমাদের কাছে। রিজু এবং ফটিক বাড়ি এসে পৌঁছায়। বাড়িতে এসে দেখে কিছু লোক জড়ো হয়ে আছে। ফটিক আর রিজু বুঝতে পারে না কি কারণে এত লোক বাড়িতে। দূর থেকে রিজু তার মাকে দেখতে পায়। সে দৌড়ে যায় তার মায়ের কাছে, গিয়ে বলে, কি হয়েছে মা, বাড়িতে এত লোকজন? রিজুর মা উত্তরে বলে, আজ যদি আমি বাড়িতে না থাকতাম তাহলে একটা বড় দুর্ঘটনা ঘটে যেত এই বাড়িতে। রিজু এবং ফটিক এই কথা শুনে একদম চমকে ওঠে। রিজু বলে, কেন, কি হয়েছে? তার মা বলে, তোর দাদুর ইদানিং খুব শ্বাসকষ্ট হয় মাঝে মাঝে, সেই জন্য কতবার বলেছি যে নিয়ম করে ইনহেলারটা নিতে, কিন্তু আমার তো কোনো কথাই শোনে না। আজ সেরকমই হঠাৎ শ্বাসকষ্ট হচ্ছিল। আজ বারান্দা দিয়ে যেতে গিয়ে দেখি বাবা মাটির মধ্যে পড়ে কোনো মতে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে। এই দেখে আমি সঙ্গে সঙ্গে ঘরে ছুটে যাই। ইনহেলারটা ওষুধের বাক্স থেকে নিয়ে দিতে যাব, দেখি ওষুধের বাক্সের মধ্যে ইনহেলারটা নেই। তারপর ঘরের নানান জায়গায়, টেবিলে, বাবার বিছানায়, কোথাও আমি খুঁজেই পাই না। ওইদিকে বাবার শরীর ততক্ষণে আরও খারাপ হতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে আর সময় নষ্ট না করে দৌড়ে গিয়ে আমার ইনহেলারটা বাবাকে এনে দিই। ইনহেলারটা নিয়ে বাবা একটু ঠিক হয়। এই ঘটনা শোনার পর রিজুকেও একটু চিন্তিত দেখায়। সে তার মাকে জিজ্ঞেস করে, এখন কেমন আছে দাদু? তার মা বলে, এখন একটু ঠিক আছে, কিন্তু এই রকম ঘটনা যদি পরে হয়, আমি না থাকাকালীন, তখন কি যে হবে। রিজু তার মাকে বলে, মা তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। পাশ থেকে ফটিক রিজুকে বলে, আমি নিজে তোমার দাদুর জন্য প্রত্যেক মাসে একদম হিসাব করে নিয়ে আসি ওষুধ। ইনহেলার না থাকার তো কোনো কারণ আমি বুঝতে পারছি না। আমার স্পষ্ট মনে আছে যে আমি এ মাসেও নিয়ে এসেছি। রিজু ফটিকের কথা শুনে বলে, হতে পারে দাদু কোথাও নিশ্চয়ই ইনহেলারটা রেখেছে, সেটা ভুলে গেছে। ফটিক রিজুর এই কথা শুনে কিছু বলে না। রিজু বলে, চলো আমরা দাদুকে একবার দেখে আসি। ওরা দুজনে দাদুর ঘরের দিকে যায়। গিয়ে দেখে দাদু ঘুমোচ্ছে।
ফটিক রিজুকে আবার বলে, আমার এখনো কেমন মনে হচ্ছে তোমার মা গোটা ঘরে খুঁজে ইনহেলারটা পেল না, অথচ আমি নিজে হাতে করে নিয়ে এসেছি। রিজু ফটিককে বলে, তুমি একটু বেশি ভাবছো ফটিক। আসলে এত ঘটনার মধ্যে আমরা জড়িয়ে গেছি যে তুমি এর মধ্যেও রহস্য খুঁজে পাচ্ছ। দাদুর বয়স হয়েছে, নিজেই ভুলে গেছেন কোথায় রেখেছেন। ফটিক আর বেশি কথা বলে না, নিজের ঘরের দিকে চলে যায়। রিজু বুঝতে পারে ফটিক দাদুর ইনহেলার হারিয়ে যাওয়ার ঘটনাটাকে কোনো মতেই হালকা ভাবে নিতে পারছে না। পরের দিন সকালে রিজু ঘুম থেকে উঠে একটু বাগানের দিকে ঘুরছে। দেখে তুহিন জেঠু বাগানে মালিদেরকে নিয়ে বাগান পরিষ্কার করাচ্ছে। রিজু গিয়ে তাকে বলে, তুহিন জেঠু, ফটিক কোথায় তুমি জানো? সকাল থেকে ওকে দেখছি না। তুহিন জেঠু বলে, সকালে তো কোথাও একটা গেল, সেইভাবে কিছু বলেনি, বলল ফিরতে নাকি একটু দেরি হবে। রিজু তুহিন জেঠুর মুখে এই কথা শুনে একটু অবাক হয়। সে বুঝতে পারে না এত সকালবেলায় ফটিক কিছু না বলে কোথায় গেল, অথচ তার আবার ফিরতেও দেরি হবে। তুহিন জেঠু রিজুকে জিজ্ঞেস করে, তুমি কিছু জানো ফটিক কোথায় গেছে? রিজু উত্তরে বলে, না, আমার সাথে তো কোনো কথা হয়নি ফটিকের। রিজুকে একটু চিন্তিত দেখায়। সে তুহিন জেঠুকে বলে, আচ্ছা জেঠু, আমি এখন আসছি, পরে তোমার সঙ্গে কথা বলছি, হ্যাঁ? বলে রিজু বাগান থেকে বেরিয়ে যায়। হঠাৎই রিজুর পায়ে কিছু একটা জিনিস লাগে। রিজু নিচে তাকায়, দেখে বাগানে মালিদের জড়ো করা নোংরার মধ্যে সে পা দিয়েছে। রিজু পা সরিয়ে দেখে একটা সাদা মতন জিনিস গাছের পাতা ডালগুলোর মধ্যে। ভালো করে নোংরাগুলোকে সরিয়ে সে দেখে একটা ইনহেলার। ইনহেলারটা হাতে তুলে ভালো করে দেখতে থাকে। রিজু বুঝতে পারে এটা একদম নতুন ইনহেলার। রিজুর সঙ্গে সঙ্গে ফটিকের কথা মনে পড়ে। সে বলেছিল কিছুদিন আগেই নতুন ইনহেলার কিনে আনা হয়েছিল দাদুর জন্য। রিজু ইনহেলারটা হাতে নিয়ে একবার উপরের দিকে তাকায়, দেখে ঠিক যেই জায়গায় ইনহেলারটা পাওয়া গেছে তার উপরেই তার দাদুর ঘরের জানলা। রিজুর মাথায় নানা চিন্তা আসতে শুরু করে। সে ভাবে, কেউ কি ইচ্ছে করে ইনহেলারটা দাদুর ঘর থেকে ফেলে দিয়েছে? রিজুর মনে হয় এই কথাটা তার ফটিককে জানানো উচিত। রিজু একটা সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। রিজু রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছে, কিন্তু বুঝতে পারছে না কোথায় গেলে সে ফটিকের দেখা পাবে। তাই রিজু ফটিকের কিছু বন্ধুদের বাড়ি গিয়ে জিজ্ঞেস করে তারা ফটিকের ব্যাপারে কিছু জানে কিনা, কিন্তু কেউই ফটিকের কোনো খোঁজ দিতে পারছে না। রিজু বুঝতে পারছে না সে কি করবে। অনেক ঘোরার পর রিজু ক্লান্ত হয়ে চন্দ্রভাগা নদীর তীরে এসে বসে। নদীর দিকে তাকাতেই তার মনে পড়ে ফটিকের সাথে তার প্রথম আলাপের কথা। এই নদী থেকেই ফটিক বাঁচিয়েছিল তাকে এবং তার মাকে। সেদিন যদি ফটিক না থাকতো তাহলে কি যে হতো তা রিজু কল্পনাও করতে পারে না। ফটিকের ব্যাপারে নানা কথা ভাবতে ভাবতে রিজুর একবার নজর পড়ে চন্দ্রভাগা নদীর ঘাটের দিকে। সে দেখে বেশ কিছু লোক নদীর জলে স্নান করছে। রিজুর একটু সন্দেহ হয় একজন লোকের উপর। তার মনে হয় আগে কোথায় যেন সে দেখেছে এই লোকটাকে, কিন্তু দূর থেকে রিজু স্পষ্টভাবে দেখে বুঝতে পারছে না। হঠাৎই লোকটা নদীর জলে স্নান সেরে সিঁড়ি দিয়ে উপরের দিকে আসতে থাকে। রিজুর কাছে ক্রমশ লোকটার মুখ পরিষ্কার হতে থাকে। সে বুঝতে পারে লোকটাকে সে ভালোভাবেই চেনে। নিশ্চিন্তপুর স্টেশনে এই লোকটাকেই দেখেছিল সে, যে তাকে বিক্রমগড়ে না আসার জন্য হুমকি দিয়েছিল। লোকটা উপরে আসতেই রিজু লুকিয়ে যায়। সে দেখে লোকটা নদীর ঘাটের ধারের মন্দিরে ঢুকে পুজো করছে। রিজু ভাবছে যে লোকটাকে সে নরখাদক ভেবে ভয় পেয়েছে সেই লোক নদীতে স্নান সেরে পুজো করছে। রিজু বুঝতে পারে যে এই লোকটার নিশ্চয়ই কোনো মতলব আছে, তাই জন্য সে চায়নি যে আমি বিক্রমগড়ে আসি। লোকটার পুজো শেষ হয়। রিজু লুকিয়ে দেখে সেটা বাইরে থেকে। এইবার লোকটা মন্দির থেকে বেরিয়ে একটা রিকশাতে উঠে যায়। রিজু দেখে লোকটা নিজেই রিকশা চালিয়ে যেতে থাকে। রিজুও তাড়াতাড়ি তার নিজের সাইকেলটা নিয়ে লোকটার পিছনে যেতে থাকে। কিছুটা রাস্তা যাওয়ার পরে লোকটা রিকশাটা থেমে যায়। রিজুও কোনো মতে সাইকেলটা থামিয়ে দেয়।
লোকটা রিক্সা থেকে মুখ বের করে পিছনে তাকায়। রিজু সঙ্গে সঙ্গে একটা গাছের আড়ালে লুকিয়ে যায়। আবার রিক্সা চলতে শুরু করে। রিজুও লুকিয়ে তার পিছনে যেতে থাকে। লোকটা ক্রমশ গ্রামের শেষ সীমানার দিকে এগোতে থাকছে। রিজু বুঝতে পারে না গ্রামের একদম শেষ প্রান্তের দিকে যাচ্ছে কেন লোকটা। চারিদিকে কোনো ঘরবাড়ি নেই, শুধু ধুধু করছে ফাঁকা মাঠ। কিছুটা যাওয়ার পর একটা ছোট্ট কুটিরের কাছে এসে থামে রিক্সা। লোকটা নেমে কুটিরের ভিতরে ঢুকে যায়। রিজুও আস্তে আস্তে সাইকেল থেকে নেমে কুটিরের কাছে আসে। কিছুটা এগোতে রিজু একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সে দেখে তার সামনে একটা সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে। রিজু এমন এক পরিস্থিতির মধ্যে পড়েছে যে কুটিরের ভিতর নরখাদক এবং বাইরে তার সামনে বিষধর সাপ। কিভাবে এই বিপদ থেকে রিজু বেরোবে তার কোনো উত্তর নেই তার কাছে। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।